Hello everybody, welcome back to my The Knowledge Academy channel. I am Mithu De, Public Health Nursing Officer. এটি হলো আমার 4th ভিডিও, অ্যানিমিয়ার পার্ট 4 ভিডিও। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ন্যাশনাল প্রোগ্রাম, অ্যানিমিয়া মুক্ত ভারত। এই অ্যানিমিয়া মুক্ত ভারতে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা সঠিকভাবে জেনে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারি, মানে ইমপ্লিকেট করতে পারি, তাহলে ইন্ডিয়া থেকে অ্যানিমিয়া খুব তাড়াতাড়ি আমরা প্রিভেন্ট করতে পারবো। মানে অ্যানিমিয়ার ইনসিডেন্স, অ্যানিমিয়ার প্রিভ্যালেন্স অনেকটা আমরা কমাতে পারবো। তাহলে আমরা দেখে নিই কি কি ধরনের স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে। এই যে অ্যানিমিয়া মুক্ত ভারত, এই প্রোগ্রামটি মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা 2018 সালের 18 সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল। আর এই অ্যানিমিয়া মুক্ত ভারত এই প্রোগ্রামটি অনেক সময় নিপি প্রোগ্রাম নামে পরিচিত, যেটা হচ্ছে ইন্টেন্সিফাইড ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ। এছাড়া এই যে একটা আছে পোষণ অভিযান, এই পোষণ অভিযানটাও একটি প্রোগ্রাম যেটি অ্যানিমিয়া মুক্ত ভারতে যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের ম্যালনিউট্রিশনটাকে প্রিভেন্ট করার জন্য এটা হচ্ছে একটা নিউট্রিশনাল স্ট্র্যাটেজি। কিন্তু আজকে আমি এই পোষণ অভিযান বা নিপি প্রোগ্রাম নিয়ে কিছু বলবো না, শুধু অ্যানিমিয়া মুক্ত ভারতের যে 6x6x6 যে স্ট্র্যাটেজিটা রয়েছে, মানে টার্গেট রয়েছে, সেই নিয়েই আমরা আলোচনা করব। 6x6x6 এই যে স্ট্র্যাটেজি, সেটা হলো 6 বেনিফিশিয়ারি, 6 ইন্টারভেনশন এবং 6 ইনস্টিটিউশনাল মেকানিজম। তবে আজকে এই 6 বেনিফিশিয়ারিজ এবং 6 ইন্টারভেনশনস নিয়ে আলোচনা করব। আর এখানে আগে দেখে নিই তাহলে 6 বেনিফিশিয়ারি বলতে কি বোঝাচ্ছে আমরা। অ্যানিমিয়া মুক্ত ভারতের যে 6 বেনিফিশিয়ারিজরা রয়েছে তাদের মধ্যে প্রথম হলো 6 মান্থস টু 59 মান্থস অফ এজ গ্রুপের চিলড্রেনরা। সেকেন্ড হচ্ছে 6 ইয়ার্স টু 9 ইয়ার্স অফ এজ গ্রুপের চিলড্রেনরা, এবং থার্ড হচ্ছে 10 ইয়ার্স টু 19 ইয়ার্স সে যে অ্যাডোলেসেন্স বয়েজ অ্যান্ড গার্লস রয়েছে তারা, এবং ফোর্থ হচ্ছে 20 ইয়ার্স টু 49 ইয়ার্স অফ এজ গ্রুপ, অ্যান্ড ফিফথ হচ্ছে প্রেগন্যান্ট মাদার অ্যান্ড 6 ল্যাকটেশন মাদার। 6 ইন্টারভেনশনস অফ অ্যানিমিয়া মুক্ত ভারত। ফার্স্টলি, নাম্বার 1 ইন্টারভেনশনস, সাপ্লিমেন্টেশন অফ প্রোফাইল্যাক্টিক আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। এটাকে সাপ্লিমেন্ট করতে হবে, আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেটকে প্রোফাইল্যাক্সিস হিসাবে দিতে হবে। নাম্বার 2, পিরিয়ডিক ডিওয়ার্মিং এর ব্যবস্থা করতে হবে চিলড্রেন, অ্যাডোলেসেন্স এবং প্রেগন্যান্ট মাদারদের। নাম্বার 3, ইন্টেন্সিফাইড ইয়ার রাউন্ড বিসিসি ক্যাম্পেইন করতে হবে যাতে আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি, এবং ডিলেট ক্ল্যাম্পিং এর মাধ্যমে অ্যানিমিয়াকে কিছুটা প্রিভেন্ট করা যাবে। এবং আমাদের সাউন্ড বডি এবং সাউন্ড মাইন্ড তখনই আমরা পাবো যদি আমাদের বিহেভিয়ার চেঞ্জ আমরা করি এবং হেলদি লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি। নাম্বার 4, টেস্টিং অফ অ্যানিমিয়া। এই যে অ্যানিমিয়ার যে টেস্টিং হবে সেই টেস্টিংটা ডিজিটাল মেথডে হবে এবং পয়েন্ট অফ কেয়ার ট্রিটমেন্টে হবে। এবং নাম্বার 5, আয়রন রিচ ডায়েট। আয়রন রিচ ডায়েট খাবারের বাড়াতে হবে, অথবা আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড যে ফর্টিফাইড ফুড আছে সেগুলো ইনটেক করতে হবে। এবং নাম্বার 6, addressing non-nutritional causes of anemia in endemic pockets, malaria, hemoglobinopathies and fluorosis. নিউট্রিশনাল কজ ছাড়াও যে নন নিউট্রিশনাল কারণে অ্যানিমিয়া হয় যে কোনো এন্ডেমিক পকেটসগুলোতে, যেমন হচ্ছে ম্যালেরিয়া থেকে হতে পারে অ্যানিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস থেকে হতে পারে অ্যানিমিয়া, এবং ফ্লুরোসিস থেকেও হতে পারে অ্যানিমিয়া। তাহলে এগুলোকে ভালো করে অ্যাড্রেস করতে হবে এবং তারপরে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশনটা খাওয়ার আগে কিছু বিষয় মাথার মধ্যে রেখে দিতে হবে। সেগুলো কি না, 1 নম্বর হচ্ছে মেজর যে মিল খাওয়া হবে অর্থাৎ লাঞ্চ এবং ডিনার, তার 1 ঘন্টা পরে যেন প্রেফারেবলি এই আইএফএ ট্যাবলেট অথবা সিরাপটা খাওয়া হয়। যেন কেন না, এটা হচ্ছে নোজিয়া হয়, অনেক সময় এর সাইড এফেক্ট হিসেবে নোজিয়া দেখা যায়। এবার বেনিফিশিয়ারি যারা সাইড এফেক্ট যাদের অলরেডি হচ্ছে, নোজিয়া যাদের হচ্ছে, তাদেরকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে কি না, ডিনারের পরে যেন খায় তারা, মানে শুতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে তারা যেন এই ট্যাবলেটটি খায়। আর এই যে আয়রন সাপ্লিমেন্টেশনটা কনজিউম করছে তার সাথে সাথে যেন তারা ভিটামিন সি জাতীয় কিছু খাবার খায়, অর্থাৎ লেমন, আমলা বা টক জাতীয় কিছু খাবার যেন খায়, যাতে করে কি হবে না, আয়রনের যে অ্যাবজর্পশনটা সেটা কিন্তু অনেক পরিমাণে বেশি হবে। আর টি এবং কফি, আয়রন আইএফএ ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো টি এবং কফি খাওয়া যাবে না, কারণ এটি কি করছে না, আয়রন অ্যাবজর্পশনকে রিডিউস করে দিচ্ছে। আর কি আয়রন এবং ক্যালসিয়াম এই যে ট্যাবলেট
একসাথে খাওয়া যাবে না, কারণ ক্যালসিয়াম সবসময় কি করে না আয়রন অ্যাবজর্পশনে বাধা দেয়। সুতরাং ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট যখন খাওয়া হবে তখন যেন 2 ঘন্টার ব্যবধান থাকে, 2 ঘন্টার ব্যবধানে ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে হবে। সেকেন্ড যে ইন্টারভেনশন, সেই সেকেন্ড ইন্টারভেনশনটা হলো পিরিয়ডিক ডিওয়ার্মিং। পিরিয়ডিক ডিওয়ার্মিং কেন করতে হবে না, আমাদের ইন্টেস্টাইনে যখন ওয়ার্ম বাসা বাঁধে তখন আমাদের অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়ার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন। এটা হচ্ছে রাউন্ড ওয়ার্ম, হুক ওয়ার্ম, টেপ ওয়ার্ম ইত্যাদি দ্বারা হয়ে থাকে। এরা হচ্ছে সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ। এই সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থ যখন আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বাসা বাঁধে তখন আমাদের যে নিউট্রিশনাল যে স্ট্যাটাস আছে সেই নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে কিন্তু ইম্পেয়ার করে দেয়। সেটা বিভিন্ন উপায়ে ইম্পেয়ারটা করে, যেমন হচ্ছে ফিডিং। আমরা যে নিউট্রিশনটা খাই সেই নিউট্রিশনের ম্যাক্সিমাম পোর্শনটাই ওয়ার্ম খেয়ে নেয়, তার জন্য আমাদের নিউট্রিশন ইম্পেয়ার হয়। এছাড়া হচ্ছে কি ডাইজেশন এবং অ্যাবজর্পশনে ইম্পেয়ারমেন্ট হচ্ছে, এবং সবথেকে বড় কারণ যেটা অ্যানিমিয়ার সেটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হয়। ইন্টারনাল ব্লিডিং কখন হয়, যখন ইন্টেস্টাইনে এরা বাসা বাঁধছে এবং আমাদের ইন্টেস্টিনাল যে মিউকোসাকে বাইট করছে তখন আয়রনটা লস হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস উজিং হচ্ছে। কন্টিনিউয়াস উজিংয়ের ফলে আমাদের আয়রন লস হচ্ছে, ইন্টেস্টিনাল ইনফ্লামেশন হচ্ছে এবং অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশন কেন হয়? অবস্ট্রাকশন হয় যখন প্রচুর পরিমাণে ওয়ার্ম ইন্টেস্টাইনে বাসা বাঁধে তখন ইন্টেস্টিনাল যে লুমেন সেটার মধ্যে একটা অবস্ট্রাকশনের সৃষ্টি হয়। এছাড়া ডায়রিয়া হয়। এর প্রতিকারের উপায় কি? এই অ্যানিমিয়া যদি ওয়ার্ম ইনফেস্টেশনের দ্বারা হয় তাহলে অ্যানিমিয়াটাকে কারেকশন করতে হবে। সেই কারেকশনের একটা গুরুত্বপূর্ণ ইন্টারভেনশন হচ্ছে আমাদের ডিওয়ার্মিং, মানে পিরিয়ডিক ডিওয়ার্মিং যদি আমরা করি ট্যাবলেট অ্যালবেন্ডাজল ট্যাবলেট দ্বারা, তাহলে আমাদের এই অ্যানিমিয়ার হাত থেকে এটা রক্ষা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রিভেনশন অ্যানিমিয়ার। এই যে ট্যাবলেট অ্যালবেন্ডাজল দিয়ে ডিওয়ার্মিং করা হবে তাহলে এদের ডোজ কীরকম? এদের ডোজটা হচ্ছে বিভিন্ন বেনিফিশিয়ারির ক্ষেত্রে একটু আলাদা আছে। আর আমরা যে প্রথমে 6 বেনিফিশিয়ারি দেখিয়েছিলাম অ্যানিমিয়া মুক্ত ভারতের এবং 6 ইন্টারভেনশন এগুলো দেখিয়েছিলাম, সেই বেনিফিশিয়ারি থেকে এই বেনিফিশিয়ারি কিন্তু একটু আলাদা। কারণ ওখানে দেখানো হয়েছিল প্রথম যে বেনিফিশিয়ারি তারা হচ্ছে 6 মাস থেকে 5 বছর অবধি যে শিশুরা আছে তারা, কিন্তু এখানে 6 মাস থেকে 1 বছর অবধি কিন্তু ডিওয়ার্মিং করা যায় না। তার জন্য এই বেনিফিশিয়ারি একটু চেঞ্জ হয়েছে, 6 মাসের বদলে 12 মাস অর্থাৎ 1 বছর থেকে বেনিফিশিয়ারিকে ইনক্লুড করা হয়েছে। এই যে 1 বছর থেকে 2 বছর এবং 2 বছর থেকে 5 বছরে ভাগ করা হয়েছে তার কারণ হলো এদের দুটো বেনিফিশিয়ারির আলাদা আলাদা ডোজ। কারণ 1 বছর থেকে 2 বছরের যারা বাচ্চা তারা কিন্তু হাফ ডোজ পাবে, অর্থাৎ একটা অ্যালবেন্ডাজলের ট্যাবলেটের ডোজ হচ্ছে 400 mg। তো এই 1 থেকে 2 বছরের যারা বাচ্চা তারা পাবে 200 mg করে, তার মানে হাফ ট্যাবলেট। আর তারপরে যারা বেনিফিশিয়ারি আছে যে বেনিফিশিয়ারি আদার্স যে আছে, যেমন হচ্ছে 2 বছর থেকে 5 বছর, 5 থেকে 9 বছর, 10 থেকে 19 বছর, 20 থেকে 49 বছর যে সমস্ত ছেলে এবং মেয়েরা রয়েছে, তার মধ্যে যারা নন প্রেগন্যান্ট এবং নন ল্যাকটেটিং যারা মহিলারা আছেন তারা, প্লাস হচ্ছে প্রেগন্যান্ট মাদার, সবাই কিন্তু এই 400 mg করে অর্থাৎ ফুল ডোজ অফ অ্যালবেন্ডাজল ট্যাবলেট পাবে একটা ট্যাবলেট। এবং প্রত্যেকেই কিন্তু বাই অ্যানুয়ালি প্রত্যেককেই ডিওয়ার্মিং করতে হবে, অর্থাৎ বছরে 2 বার করে ডিওয়ার্মিং করতে হবে এই অ্যালবেন্ডাজল ট্যাবলেটের দ্বারা। আর এই যে প্রেগন্যান্ট মাদার আছে তাদেরকে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে কখনোই ডিওয়ার্মিং করা যাবে না, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে ডিওয়ার্মিং করতে হবে এবং সেটা হচ্ছে 400 mg ট্যাবলেটের দিয়ে, এবং এটা বাই অ্যানুয়াল পাবে একটা করে ট্যাবলেট। থার্ড যে ইন্টারভেনশনটি সেটি হলো ইন্টেন্সিফাইড ইয়ার রাউন্ড বিসিসি ক্যাম্পেইন। বিসিসি মানে হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। তাহলে আমাদের যে সমস্ত আনহেলদি বিহেভিয়ারগুলো আছে সেই বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করে হেলদি বিহেভিয়ারে পরিণত করা, এটাই হলো বিসিসি, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন। এক্সাম্পল হিসেবে বলা যায় আম্বিলিকাল কর্ড ক্ল্যাম্পিং। তাহলে আগে নিউবর্ন জন্মানোর সাথে সাথেই আম্বিলিকাল কর্ড কেটে নেওয়া হতো, কিন্তু এই যে এখন WHO ইনস্ট্রাকশন দিয়েছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এর। তাহলে এই যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং এখন বলছে যে নিউবর্ন যখন জন্মগ্রহণ করবে সেখান থেকে 3 মিনিট অপেক্ষা করতে, অথবা আম্বিলিকাল কর্ডে যতক্ষণ পর্যন্ত পালসেশন পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্ড ক্ল্যাম্প করা না বলছে, ক্ল্যাম্প করা যাবে না। এবং এই যে কর্ড
পালসেশন পাওয়া যাচ্ছে, যখন পালসেশনটা বন্ধ হবে তখন যদি আমরা কর্ডটাকে ক্ল্যাম্প করি তাহলে সেটা হবে সবথেকে ভালো। এটাই হলো ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। আর এই ডিলেড কর্ড ক্ল্যাম্পিং নিয়ে ইন ডিটেল আমি আর একটা ভিডিও করছি, নেক্সট ভিডিওতে আমি ডিটেল কর্ড ক্ল্যাম্পিংয়ের বেনিফিট, আর্লি যে কর্ড ক্ল্যাম্পিং করা হতো তার কি রিস্ক, মায়ের কি রিস্ক, বাচ্চার কি বেনিফিট, মায়ের বেনিফিট, এভরিথিং ডিটেলে আলোচনা করব এই নেক্সট ভিডিওতে। ডিলেড কর্ড ক্ল্যাম্পিংয়ের মাধ্যমে অ্যানিমিয়াকে অনেকটা মানে 30%-এর ওপর প্রিভেন্ট করা যাচ্ছে, কারণ ডিলেড কর্ড ক্ল্যাম্পিংয়ের মাধ্যমে আমরা অনেকটা ব্লাড বেবি শরীরে পৌঁছে দিতে পারছি। ফোর্থ যে ইন্টারভেনশন সেটা হলো T3, অর্থাৎ টেস্ট করতে হবে, অ্যানিমিয়া টেস্টিং। টেস্টিংয়ের পর যদি ধরা পড়ে অ্যানিমিয়া তাহলে সেটাকে ট্রিট করতে হবে এবং তারপর টক অর্থাৎ কথা বলতে হবে এবং অ্যানিমিয়া ক্যাম্প করতে হবে। আচ্ছা, আমরা যে পড়লাম টেস্টিং, তাহলে এই টেস্টিংটা এই ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার, এটা হলো ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার। এই ডিজিটাল হিমোগ্লোবিনোমিটারের মাধ্যমে আমাদের এই টেস্টিংটা করতে হবে, অ্যানিমিয়া টেস্টিং, এবং এটা পয়েন্ট অফ কেয়ার ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া হবে। পয়েন্ট অফ কেয়ার ট্রিটমেন্ট বা টেস্টিংটা কি না, এটা অফার করছে একটা অ্যাকিউরেট রেজাল্ট এবং র্যাপিড, খুব তাড়াতাড়ি এবং অ্যাকিউরেট একটা রেজাল্ট প্রোভাইড করবে কে না এই ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার। এবং যেটা হসপিটালের যে লেন্থ অফ স্টে, হসপিটালে অনেক দিন ধরে ভর্তি থেকে তারপরে ডেট নিয়ে ব্লাড টেস্ট করা, এই যে লেন্থ অফ স্টে এটা কিন্তু একদম কমিয়ে দেবে। আর এই যে টেস্টিংটা এটা কিন্তু ট্রেন্ড যে ল্যাবরেটরি পার্সোনালের দ্বারা খুব কম করা হয়, এটা ম্যাক্সিমামই করা হচ্ছে নার্সিং পার্সোনালের দ্বারা। অ্যানিমিয়া মুক্ত ভারতের ফিফথ যে ইন্টারভেনশনটা সেটা হলো আয়রন রিচ ফুড খাদ্য খেতে হবে। যেমন প্রাণীজ যে সমস্ত খাবারের মধ্যে আয়রন বেশি পরিমাণে থাকে সেগুলোর মধ্যে হলো মিট, ফিশ, এগ, পোলট্রি অর্থাৎ চিকেন, এদের মধ্যে আয়রন অনেক বেশি পরিমাণে থাকে, সুতরাং এই খাদ্যগুলোকে গ্রহণ করতে হবে। এছাড়া গ্রিন লিফি বিভিন্ন ধরনের ভেজিটেবলস আছে, যেমন হচ্ছে মাছটা সর্ষে শাক, মেথি শাক, বেথুয়া শাক, নোটে শাক, মূলো শাক ইত্যাদি। এই সমস্ত খাদ্য যদি দৈনিক খাদ্য তালিকায় রাখা যায় তাহলে আয়রনের পরিমাণ বাড়ে। এছাড়া হোল পালসেস এবং মানে গোটা ডাল এবং বিভিন্ন ধরনের যে দানা শস্য আছে সেই শস্যগুলোকে খেতে হবে। হুইট, ফ্লাওয়ার, বাজরা, রাগি, জোয়ার এগুলো খাদ্য তালিকায় দিতে হবে। এছাড়া এই সমস্ত খাদ্য খাওয়া ছাড়াও যেটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। যেমন হচ্ছে পেয়ারা হতে পারে, লেবু হতে পারে, আমলা হতে পারে। এই খাদ্যগুলো প্রত্যেক দিন খেতে হবে যেটা আয়রনের অ্যাবজর্পশনকে আমাদের সাহায্য করে। অর্থাৎ আমি অনেক বেশি পরিমাণে আয়রন রিচ খাবার খেলাম কিন্তু আমাদের ভিটামিন সি শরীরে নেই, তাহলে কিন্তু আয়রন অ্যাবজর্পশনে বাধা হবে। সুতরাং এই ভিটামিন সিকে খাদ্য তালিকার মধ্যে, প্রত্যেক দিনের খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। যেমন ড্রামস্টিক লিভ, অ্যামারান্থ লিভ, ক্যাপসিকাম এবং স্প্রাউট এই জাতীয় খাদ্য যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে এখানে আয়রন অ্যাবজর্পশনও ইমপ্রুভ হবে, যার ফলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রিভেন্ট হবে। অ্যানিমিয়া মুক্ত ভারতের 6 নাম্বার যে ইন্টারভেনশনটা সেটা হলো অ্যাড্রেস করতে হবে নন নিউট্রিশনাল কারণে যে অ্যানিমিয়াগুলো হচ্ছে এন্ডেমিক পকেটে। যেমন হচ্ছে ম্যালেরিয়া। এই যে ম্যালেরিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস এবং ফ্লুরোসিস এগুলো হচ্ছে নন নিউট্রিশনাল কজ যার কারণে অ্যানিমিয়া হয়। যেমন ম্যালেরিয়া যদি হয় তাহলে ম্যালেরিয়ার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে বেশি পরিমাণে এবং আরবিসির প্রোডাকশনটাও কমে যাচ্ছে। এছাড়া হিমোগ্লোবিনোপ্যাথিসের কারণে অ্যানিমিয়া হয়, কারণ এই হিমোগ্লোবিনোপ্যাথিস মানে বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন যে অ্যাবনর্মালিটি জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কি করে না হিমোগ্লোবিনের স্ট্রাকচারের উপরে একটা প্রভাব বিস্তার করে অথবা তার প্রোডাকশনের ওপরে একটা বিশাল প্রভাব বিস্তার করে, যার ফলে অ্যাবনর্মাল আরবিসিও তৈরি হতে পারে অথবা আরবিসি যদি তৈরিও হয় তাহলে সেটা পুয়ার ফাংশনিং করে। এছাড়া ফ্লুরোসিসে ফ্লুরাইড হচ্ছে একটা সিরিয়াস ডিস্ট্রাকশন করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে মিউকোসা আছে, কারণ এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে মিউকোসাটা সেখানে মাইক্রোভিলাইকে ডিস্ট্রয় করে দেয় এই ফ্লুরাইড মাইক্রোভিলিকে ডিস্ট্রয় করার ফলে কি হচ্ছে নিউট্রিশন এখানে অ্যাবজর্পশনে বাধা পায় এবং নিউট্রিশনটা ঠিকমতো করে অ্যাবজর্পশন হতে পারে না এবং এই এক্সেস ফ্লুরাইড কি করে না এরিথ্রোসাইটকে ডিস্ট্রাকশন করে এবং ফলস্বরূপ কি হয় অ্যানিমিয়া হয়।
অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য অ্যানিমিয়া মুক্ত ভারত এই ন্যাশনাল প্রোগ্রামের 6 বেনিফিশিয়ারিজ এবং 6 ইন্টারভেনশন সম্বন্ধে এতক্ষণ অনেক কিছু আমরা জানলাম। আশা করব এই তথ্যগুলো প্রত্যেকের কাজে লাগবে, এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি আমার, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। সো থ্যাংক ইউ।